12টা টেন্সের স্ট্রাকচার বা গঠন 12 কথার মাধ্যমে আমি আবার একটু বলি যে 12টা টেন্সের গঠন আমরা সর্বোচ্চ 30 সেকেন্ডে আমরা বলবো। যেমন ইনডিফিনিট। প্রিয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি টপিক নিয়ে। আজকে আমরা ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব। প্রথমেই তোমাদেরকে সবাইকেই রেইনবো আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখব তোমাদের একটি ইংরেজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যার কারণে তোমরা ইংরেজিতে অনেকেই দুর্বল, যে জিনিস না পারলে ইংরেজি আসলে খুব বেশি ভালো কিছু আশা করা যায় না, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। তো এই টেন্স বিতি, এটা লক্ষ্য করছি আমি যে সবার মধ্যেই এই টেন্স বিতি লক্ষ্য করা যায়। আর এই টেন্স না পারার কারণে, এটা না বোঝার কারণে যারা কলেজের মধ্যে পড়ে বা আরও উপরের লেভেলে পড়ে, তারাও ইংরেজিতে ভালো কিছু করতে পারে না। তো আজকে আমরা দেখব যে কীভাবে খুব সহজেই এই টেন্স আমরা আয়ত্তে আনতে পারি। অনলি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা এই টেন্স তোমাদেরকে মুখস্থ করে দেবো ইনশাল্লাহ। আমরা 12 কথার মাধ্যমে 12টি টেন্স আয়ত্ত করার চেষ্টা করব। শুরুতেই আমরা জানি যে টেন্স মানে হচ্ছে কাল বা সময়। তো ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার যে সময়, সেটাকে আমরা মূলত কী বলি? টেন্স বলি। এবং টেন্স সাধারণত 3 প্রকার। এটা আমরা সবাই জানি যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল ইত্যাদি। এবং আরেকটা বিষয় যে গঠনগত দিক থেকে এই টেন্সটাকে আবার প্রত্যেকটা টেন্সকেই 4 ভাগে ভাগ করছে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, এরকম ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। তো সেই ভাগগুলা কি, সেটা আমরা একটু আগে যদি জেনে নেই তাহলে আমাদের জন্য ভালো হবে। যেমন এখানে আমি লিখলাম যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আসলে ইনডিফিনিটের যখন আমরা বলবো, তখন এখানে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জাস্ট খালি প্রেজেন্ট লাগাই দেবো, যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন আমরা পাস্টের 4টার নামকরণ করব, তখন আমরা শুধুমাত্র এখানে পাস্ট লাগাবো, যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি ফিউচার টেন্স আমরা যখন বলবো, তখন এখানে শুধুমাত্র ফিউচার লাগাবো, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রত্যেকটা টেন্সের ইনডিফিনিট আমরা 3টা পাচ্ছি। কীভাবে? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তার মানে ইনডিফিনিটের টেন্স হয় আমাদের 3টা। তদ্রূপ কন্টিনিউয়াসের টেন্স আমরা পাবো 3টা। কীরকম? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ঠিক তেমনি পারফেক্টের পাবো 3টা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আবার পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানেও আমাদের 3টা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রত্যেকটা টেন্স যদি 3টা করে হয়, 3 × 4 = 12, টোটাল আমাদের 12টা টেন্স। এখন এই 12টা টেন্স আমরা টোটাল গঠন অনুসারে মুখস্থ করতে গেলে অনেকের মনে থাকে না, আজকে মুখস্থ করলে কালকে আবার থাকে না। তো আমরা এই ব্যাপারটারে আমরা একটু ট্রিক্স হিসাবে আমরা নিয়ে নিলাম, যে ইনডিফিনিটের যে 3টা টেন্স আমরা পাইছি, এটার আমরা একসাথে করলাম। ইনডিফিনিট লিখলাম আমি এখানে, 3টা টেন্স আমি একসাথে বলবো। কিভাবে? তো আমরা জানি যে গঠনগত সেন্টেন্সের গঠন দেখলে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকাটা স্বাভাবিক, সাবজেক্ট থাকবে, এটাই স্বাভাবিক। সকল অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট শুরুতে থাকে। তো এরপরে আমরা কিভাবে মনে রাখবো আসলে 3টা টেন্স আমরা 3 কথায় কিভাবে মনে রাখবো? তো এখানে লিখছি আমি B1, এটা আমি একটু বিশ্লেষণ করে নিই। B1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলা হয়, ভার্বের রূপান্তর। যেমন আমরা পড়ছি যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্টকে সংক্ষিপ্ত আকারে বলা হয় B1, পাস্টকে বলা হয় B2, আর পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় B3। তো ঠিক এখানে আমরা এভাবে মনে রাখবো যে সাবজেক্টের পরে যদি B1 থাকে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আলটিমেটলি সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি B2 থাকে তাহলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি শেল, উইল প্লাস B1 থাকে তাহলে হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স।
এখন এরপর অবজেক্ট থাকুক বা না থাকুক ওইটা আমাদের ম্যাটার করে না। অবজেক্ট থাক বা না থাক আমাদের কি হবে, B1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, B2 থাকলে পাস্ট ইনডিফিনিট, শ্যাল উইল প্লাস B1 থাকলে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা এখানে কথা কয়টা, 3টা কথা। আবারও বলছি আমি যে আমরা কিভাবে মনে রাখবো, 3 কথায় 3 টেন্স। কিভাবে, B1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, B2 থাকলে পাস্ট ইনডিফিনিট, শ্যাল উইল প্লাস B1 থাকলে ফিউচার ইনডিফিনিট। কথা কয়টা, 3টা। তাহলে 3 কথার মাধ্যমে আমাদের 3 টেন্স ধরা অবশ্যই সম্ভব হবে। আবারও বলছি 3 কথা কিভাবে আমরা মনে রাখবো, B1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, B2 থাকলে পাস্ট ইনডিফিনিট, শ্যাল উইল প্লাস B1 থাকলে ফিউচার ইনডিফিনিট। ফর এক্সাম্পল, উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার ট্রাই করি। এখানে বলছি যে আই প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলি। তো এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে সাবজেক্ট হচ্ছে কি আমাদের আই, প্লে এটা হচ্ছে আমাদের ভার্ব, মানে কোনো কিছু করা, হওয়া, ঘটা, এগুলো হচ্ছে ভার্ব। সেক্ষেত্রে প্লে মানে হচ্ছে খেলা করা বা খেলা, এটা একটা কাজ, সুতরাং ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে এটা ভার্বের কোন ফর্ম, এইটা বোঝার জন্য আমাদের 6-এর বই থেকে আমাদের অনেক কনজুগেশন অফ ভার্ব আছে, ওইগুলো আমাদেরকে শিখতে হয়। 6-এর ক্লাসের মধ্যে, 6-এর সিলেবাস এর মধ্যে এটা অবশ্যই আছে, 6-7-এর মধ্যে, যে প্লে, প্লেট, প্লেট, যেমন ডো, ডিড, ডান, গো, ওয়েন, গন, ক্যাচ, কট, কট, টেক, টুক, টেকেন, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, এইরকম অসংখ্য কনজুগেশন অফ ভার্ব রয়েছে। আমি পরবর্তী ক্লাসে কনজুগেশন অফ ভার্ব কীভাবে সহজে আমরা শিখতে পারি সেটা আমরা দেখব। তো আজকে আমি বললাম যে এখানে প্লে এটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে হচ্ছে B1। তাহলে পিছনে কি আছে এটা আমরা না দেখলাম, এখানে প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এক কথায় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আমাদের এরকম থাকতো প্লেট ইডিযুক্ত ফর্ম আছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের B2। তো যেহেতু এটা হচ্ছে আমাদের কি B2, সুতরাং এটা হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। তারপরে কি আছে, আই শ্যাল প্লে ক্রিকেট, শ্যাল উইল প্লাস B1। এই যেখানে যে আমাদের গঠনটা ছিল, শ্যাল উইল যে কোনো একটা থাকবে, তারপরে থাকবে B1। তাহলে যে আয়ের সাথে কি আছে এখানে শ্যাল, তারপরে কি আছে আমাদের প্লে, মানে হচ্ছে B1। তাহলে শ্যাল উইল প্লাস B1, সুতরাং এটা কোন টেন্সের মধ্যে পড়বে, ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে। তাহলে আমরা আবার আমি বলি যে ইনডিফিনিটের 3টা টেন্সকে আমি আলাদা করে নিলাম। 3 কথার মাধ্যমে আমরা কিভাবে শিখব, B1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, B2 থাকলে পাস্ট ইনডিফিনিট, শ্যাল উইল প্লাস B1 থাকলে ফিউচার ইনডিফিনিট। আবার বলি B1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, B2 থাকলে পাস্ট ইনডিফিনিট, শ্যাল উইল প্লাস B1 থাকলে ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে 3 কথা 3 টেন্স শেষ। তারপরে আমরা যাব কন্টিনিউয়াসের মধ্যে। তো কন্টিনিউয়াসের 3টা টেন্স আছে, আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এটা আমরা কিভাবে দেখব, তো সাবজেক্টও থাকবেই, এরপরে এম ইজ আর, যদি এম ইজ আর থাকে তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। তবে এখানে একটা শর্ত বা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা অবশ্যই কি প্রত্যেকটার পরেই ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। কি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। আমি আবারও বলি, আমি কিভাবে এই 3 কথার মাধ্যমে 3টা মনে রাখবো, এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস, শর্ত কি ভার্বের সাথে আইএনজি। তার মানে এম ইজ আর এর পরেও ভার্বের সাথে আইএনজি থাকবে, ওয়াজ ওয়ারের পরেও ভার্বের সাথে আইএনজি থাকবে, শ্যাল বি উইল বির পরেও ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে আমি আবারও বলছি, এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এখানেও আমাদের কথা কয়টা, 3টা। তাহলে ইনডিফিনিটের মধ্যে 3 কথার মধ্যে আমরা 3টা টেন্স শিখলাম, কন্টিনিউয়াসের মধ্যেও 3 কথার মাধ্যমে আমরা 3টা টেন্স শিখলাম। এইভাবে ঠিক আমাদের 12টা টেন্স 12টা কথার মাধ্যমে আমরা শিখতে পারবো। আমি 6টা আবারও একটু আমি আলোচনা করছি, যে ইনডিফিনিটের B1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, B2 থাকলে পাস্ট ইনডিফিনিট, শ্যাল উইল প্লাস B1 থাকলে ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াস, এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। আর যেহেতু কন্টিনিউয়াস, শর্ত হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। আমি এখন একটু এক্সাম্পল দেব, তো এক্সাম্পলগুলো আমরা একটু বোঝার ট্রাই করি। যেমন আমি বললাম যে আই এম সিঙ্গিং, আমি গান করছি বা আমি গান গাইতেছি, গাচ্ছি ইত্যাদি। তাহলে এই যেখানে কি আছে, এম আছে, এরপরে সিং অর্থ হচ্ছে গান গাওয়া,
এর সাথে কি আছে আইএনজি আছে, তার মানে ভার্বের সাথে কি আছে আইএনজি। সুতরাং এই যে বলছিলাম এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে এখানে কি আছে এম আছে, তিনটা তো আর থাকবে না, যে কোনো একটা থাকবে, যে সাবজেক্টের সাথে যে ভার্বটা হয় সেটা হবে। যেমন আয়ের সাথে এম হয়, হি এর সাথে ইস হয়, দের সাথে আর হয়, এরকম। তো এখানে আমরা আয়ের সাথে কি আছে এম আছে, তার মানে এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি। সুতরাং এক কথায় দেখা মাত্রই আমরা ধরতে পারবো এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন যদি এখানে আমাদের ওয়াজ থাকে, আই ওয়াজ সিঙ্গিং, তার মানে এই যেখানে কি আছে ওয়াজ আছে, সুতরাং ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি কি হবে পাস্ট কন্টিনিউয়াস। তারপরে যদি আমরা এখানে থাকে আই শ্যাল বি সিঙ্গিং, তার মানে কি আছে শ্যাল বি উইল বি, তারপরে ভার্বের আইএনজি। সুতরাং এটা হয়ে যাবে কি আমাদের ফিউচার কন্টিনিউয়াস। তার মানে এই 6টা কথা মনে রাখলে আমরা যখনই সেন্টেন্স দেখব, এটা দেখা মাত্রই আমরা ধরতে পারবো যে এটা আমাদের এই টেন্স। আমি আবারও বলছি, যেখানে বি1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, বি2 থাকলে পাস্ট ইনডিফিনিট, শ্যাল উইল প্লাস বি1 থাকলে ফিউচার ইনডিফিনিট। যেমন প্লে ছিল এখানে বি1, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্লেড এটা ছিল বি2, এটা পাস্ট ইনডিফিনিট, শ্যাল প্লাস বি1, সুতরাং এটা হচ্ছে কি আমাদের ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াসের মধ্যে এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস, আর শর্ত কি ভার্বের সাথে আইএনজি। যেমন এখানে এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে ওয়াজ প্লাস ভার্বের আইএনজি পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি প্লাস ভার্বের আইএনজি মানে হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এখানে আমাদের 6টা টেন্স আমাদের অল্প সময়ের মধ্যেই হয়ে গেল। তারপরে আমরা দেখব পারফেক্টের যে টেন্সগুলো আছে সেইগুলো। তো পারফেক্টের মধ্যেও আমরা জানি যে 3টা টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তো কীভাবে আমরা শিখবো এটা আমরা একটু দেখি। সাবজেক্টের পর যদি কি থাকে হ্যাভ হ্যাজ থাকে, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। যদি হ্যাড থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট। যদি শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তো এখানে পারফেক্টের মধ্যে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে বৃদ্ধি। এটা আমরা লক্ষ্য করব যে পারফেক্ট আমরা 3 কথার মাধ্যমে কিভাবে ধরবো, যে হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। আর এই পারফেক্ট হওয়ার শর্ত কি বি3 থাকবে, মানে প্রত্যেকটার পরেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। এই শর্ত যদি সে না মানে তাহলে কিন্তু সে পারফেক্ট টেন্স হবে না। অর্থাৎ কন্টিনিউয়াসের শর্ত ভার্বের আইএনজি, অবশ্যই ভার্বের আইএনজি থাকবে। যদি ভার্বের আইএনজি না থাকে তাহলে আর সে কন্টিনিউয়াস হবে না, সে হয়ে যাবে ইনডিফিনিট। আর যদি বি3 থাকে তাহলে সে হবে পারফেক্ট। কিন্তু বি3 নাই কিন্তু এগুলো আছে, তখন কিন্তু সে পারফেক্ট হবে না। অবশ্যই এইগুলার সাথে কি থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতেই হবে। এটা হচ্ছে পারফেক্টের শর্ত। তাহলে এখানে আমাদের কথা কয়টা, 3টা। কি হ্যাভ হ্যাজ থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে হবে পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে হবে ফিউচার পারফেক্ট। শর্ত কি বি3। যেমন আমি এক্সাম্পল দিলাম এখানে যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে হচ্ছে আমি কাজটি করেছি। তাহলে এখানে কি আছে, এই যে হ্যাভ আছে, তারপরে ডান মানে ডো ডিড ডান, এটা হচ্ছে আমাদের কি বি3। তাহলে হ্যাভ এস প্লাস বি3 কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি এখানে আমাদের থাকে হ্যাড তারপরে ডান, সুতরাং এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। কেন, ওই যে হেড থাকলে পাস্ট পারফেক্ট, সুতরাং এখানে হেড আছে প্লাস কি আছে বি3 আছে, সুতরাং এটা হবে পাস্ট পারফেক্ট। এখন যদি আমাদের ফিউচার পারফেক্ট ধরি তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সুতরাং এখানে কি আছে শ্যাল হ্যাভ প্লাস বি3, সুতরাং এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট। তাহলে এখানে আমাদের কথা কয়টা, 3টা। কি হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হেড থাকলে পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। আর যেহেতু পারফেক্ট শর্ত কি
B3। আমাদের ইতিমধ্যে 9টা টেন্স আমরা শেষ করছি। কিভাবে আমরা আরেকটু রিভিউ করি প্রথম থেকে, আমরা কিভাবে 9 কথার মাধ্যমে এখন 9টা টেন্স ধরবো। ইনডিফিনিটেড টেন্স 3টা, B1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, B2 থাকলে পাস্ট ইনডিফিনিট, শেল উইল প্লাস B1 থাকলে ফিউচার ইনডিফিনিট। ঠিক কন্টিনিউয়াসের টেন্স 3টা, এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শেল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। আর যেহেতু কন্টিনিউয়াস শর্ত কি ভার্বের সাথে আইএনজি। এরকম পারফেক্টের ক্ষেত্রে এখানেও 3 কথা, হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, শেল হ্যাভ উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। আর যেহেতু পারফেক্ট তার শর্ত হচ্ছে কি B3। তাহলে আমরা 9টা টেন্স ইতিমধ্যে শেষ করলাম। এখন আমরা দেখব পারফেক্ট কন্টিনিউয়াসের 3টা। আমরা একটা ক্লাসের মধ্যেই এই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ সবগুলা টেন্স আমরা নির্ণয় করতে পারবো। এখানে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যা দেখব, এর সাথে শুধুমাত্র বিন যোগ হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, shall have been, will have been প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকতে পারে। তাহলে এখানে আমাদের কথা 3টা। কিভাবে? হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্স। এখানে আমাদের 3টা কথার মাধ্যমে আমরা 3টা টেন্স ধরবো। কিভাবে আমি আবারও দেখাই যে হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। শর্ত কি? ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে আমাদের শর্ত কি? ভার্বের সাথে আইএনজি। এখন আমরা লক্ষ্য করি যেখানেই কন্টিনিউয়াস সেখানেই ভার্বের আইএনজি। এটা আমাদের মনে রাখলেই হবে। যেখানেই কন্টিনিউয়াস সেখানেই ভার্বের আইএনজি, যেখানে শুধু পারফেক্ট সেখানে হচ্ছে B3। তার মানে আমরা যদি একটু একটা ফুট নাম্বারের সাথে আমরা দেখি যে 6টা ভার্বের সাথে আইএনজি হয়। কন্টিনিউয়াসের 6টার মধ্যেই হয় আইএনজি, 3টার মধ্যে হয় হচ্ছে B3, 2টার মধ্যে হয় হচ্ছে আমাদের B1, 1টার মধ্যে হয় হচ্ছে আমাদের B2। তাহলে 6, 3, 9, 2 হচ্ছে 11 আর 1 12। কীভাবে? আমি এখানে একটু লেখা দিলাম যে 6 এর সাথে ভার্বের সাথে আইএনজি হয়। তার মানে 6টা কন্টিনিউয়াস টেন্স, 6টার মধ্যেই কি হয়? ভার্বের সাথে আইএনজি। 3টা হচ্ছে পারফেক্ট, এটার মধ্যে কি হয়? B3। 2টা হচ্ছে আমাদের B1 অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিটের মধ্যে হয় B1। আর শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে হয় B2। এটা হচ্ছে আমাদের ভার্বের মনে রাখার একটা কৌশল। 6, 3, 2, 1। 6টার মধ্যে হবে ভার্বের আইএনজি, 3টার মধ্যে হবে B3, 2টার মধ্যে হবে B1 আর 1টার মধ্যে হচ্ছে B2। একমাত্র পাস্ট ইনডিফিনিটের মধ্যে হবে B2। আর ইনডিফিনিটের বাকি যে 2টা প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট এর মধ্যে হবে B1। তাহলে এই ছিল আমাদের এই 12টা টেন্সের স্ট্রাকচার বা গঠন 12 কথার মাধ্যমে। আমি আবার একটু বলি যে 12টা টেন্সের গঠন আমরা সর্বোচ্চ 30 সেকেন্ডে আমরা বলবো। যেমন ইনডিফিনিট B1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, B2 থাকলে পাস্ট ইনডিফিনিট, শেল উইল প্লাস B1 থাকলে ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শেল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। শর্ত হচ্ছে কি? ভার্বের সাথে আইএনজি। পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, শেল হ্যাভ উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। আর যেহেতু পারফেক্ট শর্ত হচ্ছে কি? B3। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর যেহেতু কন্টিনিউয়াস শর্ত হচ্ছে কি? ভার্বের সাথে আইএনজি। তাহলে এই ছিল আমাদের শর্টকাট টেন্সের গঠন। যারা তোমরা এখনো পর্যন্ত এই টেন্সের গঠন পারো না,
বা অনেক দিন যাবৎ শিখো কিন্তু 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে আবার তোমরা বলে যাও, তারা যদি এই টেকনিকগুলো তোমরা ইউজ করো যে কি থাকলে কি হবে, তাহলে তোমরা সহজেই তোমরা এই 12টা কথার মাধ্যমে 12 টেন্স ধরতে পারবে এবং এই ইংরেজির যে জটিল সমস্যাগুলো থাকে, এই টেন্স ছাড়া ইংরেজি অচল। আমাদের গ্রামার যেগুলো রয়েছে এইগুলা আসলে অচল, সুতরাং সকল গ্রামার পড়ার আগে এটা শিখতে হবে। সুতরাং আমরা এটা বলতে পারি যে ফাদার অফ ইংলিশ। তো এই ফাদার অফ ইংলিশ যেটা, এটাকে আমাদের অবশ্যই আগে শিখতে হবে। তো আশা করি তোমরা খুব সহজে এটা করতে পারবা। 12টা কথার মাধ্যমে আমি যেভাবে তোমাদেরকে বললাম কি থাকলে কি হয়, শুধু এইভাবে যদি তোমরা মনে রাখার চেষ্টা করো তাহলে খুব সহজে তোমরা এটা মনে রাখতে পারবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী টপিকে আমরা এই টেন্স সম্পর্কে আরও আমরা এক্সাম্পল সহ কীভাবে আমরা চিনতে পারবো, আমরা এক্সাম্পল সহকারে পরবর্তী টপিকের মধ্যে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।